নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। প্রত্যেক বছর ভারতে 1.8 মিলিয়ন মানুষ তারা স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। প্রতি 4 মিনিটে একজন করে পূর্ণবয়স্ক মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। তারপরেও স্ট্রোক সম্পর্কে আমরা কি সত্যি পর্যাপ্ত পরিমাণে জানি? আজকে বিশ্ব স্ট্রোক দিবসে ইন্ডিয়ান মেট্রোনিক প্রাইভেট লিমিটেড নিবেদিত টাইম টু ডিসাইড ডেস্টিনি অনুষ্ঠানে আমরা স্ট্রোকের বিষয়ে আরো জানবো। কেন স্ট্রোক হয়, কাদের হচ্ছে, রিস্ক ফ্যাক্টর কি কি রয়েছে, একবার স্ট্রোক হলে আরো একবার কি হতে পারে, সার্ভাইভাল রেট কেমন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসুন যার সঙ্গে কথা বলবো পরিচয় করাই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুকল্যাণ পুরকায়স্থ, ইন্টারভেনশনাল নিউরোলজি, হেড অফ ডিপার্টমেন্ট, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস, কলকাতা। নমস্কার স্যার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। প্রতি 4 মিনিটে একজন করে স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন, তো সেক্ষেত্রে কেন এত মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন? স্ট্রোক আসলে অ্যাকচুয়ালি কি? স্ট্রোক মানে কি? হঠাৎ স্নায়ুজনিত কোনো ব্যাঘাত কিভাবে হয়? আমাদের স্নায়ুর শিরাগুলো যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাতে ব্রেইনের সেলসগুলো অথবা কোষগুলো মরে যায়। ব্রেইনের যেগুলো ফাংশন হয়, যেগুলো কার্যকারিতা, ওই জিনিসগুলো খারাপ হতে থাকে। তো এই যেটা একটা মেডিকেল কন্ডিশন আকস্মিকভাবে হয়, ওটাকে আমরা স্ট্রোক বলি। এখন স্ট্রোকের মাত্রা খুব বেশি আমরা দেখতে পাচ্ছি, কারণ লাইফস্টাইলের খুব একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ডায়াবেটিসের পরিমাণ খুব বেশি হয়ে যাচ্ছে সাধারণ লোকেদের ক্ষেত্রে। উচ্চ রক্তচাপ, তারপর ধরুন ব্লাডে খুব বেশি লিপিডের পরিমাণ অথবা কোলেস্টেরল, এই 4টি জিনিস কিন্তু স্ট্রোকের একটা ডিসাইডিং ফ্যাক্টর। খুব বেশি স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন আজকালকার দিনে খুব বাড়ছে দেখছি, এবং জাঙ্ক ফুড খাওয়া। সো এই সবগুলো জিনিস যদি কারুর ক্ষেত্রে দেখা যায়, তাহলে ওদের ক্ষেত্রে স্ট্রোকের পরিমাণটা খুব বেশি। যদি দেখা যায় যে ফ্যামিলিতে স্ট্রোকের আগে হিস্ট্রি আছে, ধরুন কারুর মা অথবা বাবার স্ট্রোকের একটা হিস্ট্রি ছিল, ওদের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি। স্ট্রোকের ধরন কি আছে, থাকলে পারে সেগুলো কত ধরনের বা কি সেগুলো? দুটো ধরনের বলা হয়, একটা হচ্ছে কি ইসকেমিক স্ট্রোক, আর একটা হচ্ছে কি হেমোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক মানে ব্রেনের রক্তবাহী নালী যেগুলো আছে, যেগুলোকে আমরা আর্টারি, মেইন কাজ হচ্ছে গিয়ে হার্ট থেকে ব্রেনে ব্লাড নিয়ে যাওয়া। ব্লাড কি ক্যারি করে, ওটা হচ্ছে একটা হচ্ছে গ্লুকোজ, 2 নম্বর হচ্ছে গিয়ে অক্সিজেন, যেটা ব্রেনের শিরাগুলোকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। ধরুন কোনো একটা ছোট্ট একটা ক্লট ব্রেনের কোনো আর্টারিকে অথবা ধমনীকে বন্ধ করে দিল, তখন ওই ব্রেনের যে ওই পার্টিকুলার জায়গাটুকুতে ব্লাড চলাচল, রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, তখন আমরা স্ট্রোক দেখতে পাই। কারণ ওই ব্রেনের ওই পার্টটুকু কাজ করা বন্ধ করে দেয়, ওটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক। আরেক ধরনের স্ট্রোক হচ্ছে গিয়ে হেমোরেজিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোক মানে মাথার ভেতরে অথবা তার চারপাশে রক্তক্ষরণ। ওটার আবার কারণ অন্য, একটা হচ্ছে গিয়ে হাইপারটেনশন অথবা উচ্চ রক্তচাপ, আর আরেকটা হচ্ছে গিয়ে যদি কোনো ধরনের ম্যালফরমেশন ব্লাড শিরাগুলোতে হয়, ধরুন আমরা যেরকম বলি আর্ট ম্যালফরমেশন, আর্টারিভিনাস ম্যালফরমেশন, তারপর হচ্ছে গিয়ে ব্রেনের কোনো একটা শিরার কোনো একটা পার্ট বেলুনের মতো ফুলে যাওয়া অথবা অ্যানিউরিজম, এইগুলোর যদি রাপচার করে যায় অথবা ফেটে যায়, তাহলে যে ধরনের আমরা স্ট্রোক দেখতে পাই, ওটাকে বলা হচ্ছে গিয়ে হেমোরেজিক স্ট্রোক। এর মধ্যে কমন কোনটা? কমন হচ্ছে গিয়ে ইসকেমিক স্ট্রোক। ধরুন অ্যারাউন্ড 85% স্ট্রোক হচ্ছে গিয়ে ইসকেমিক স্ট্রোক, আর 15 to 20% হচ্ছে গিয়ে হেমোরেজিক স্ট্রোক। অনেকের ক্ষেত্রে বলতে শুনি যে মিনি স্ট্রোক হয়ে গেল বা সাইলেন্ট স্ট্রোক, মানে এই বিষয়গুলো ঠিক কি তাহলে? হ্যাঁ, ওটাকে বলা হয় হচ্ছে গিয়ে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক অথবা টিআইএ বলে থাকি আমরা। এটা হচ্ছে একটা স্ট্রোকের পূর্বাভাস। আর টিআইএ এই যে টার্মটা আছে, ওটা মেইনলি আমরা কিন্তু ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রেই বলে থাকি, হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে নয়। তার মানে কি হলো, ধরুন ছোট্ট একটা ক্লট ব্রেনের শিরাকে বন্ধ করলো, তারপর ক্লটটা নিজের থেকে ডিজলভ হয়ে গেল 1 ঘন্টা অথবা 2 ঘন্টার মধ্যে। তার মানে আমরা কি দেখতে পেলাম, ধরুন 1 ঘন্টা ওই স্ট্রোকের সিমটমগুলো পেশেন্টের মধ্যে দেখতে পাই, তারপর আবার পেশেন্ট নিজের থেকেই ভালো হয়ে যাচ্ছেন। তো এই যে জিনিসটাকে, ওই মানে কন্ডিশনটাকে আমরা বলি টিআইএ অথবা মিনি স্ট্রোক। ওটাকে বলা হয় ড্যামেজের ক্ষেত্রে হচ্ছে না। না, এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো পার্মানেন্ট ড্যামেজ দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা, তাহলে এই যে আপনি বললেন পূর্বাভাস শব্দটা যখন ইউজ করলেন, তখন আমার জানতে ইচ্ছা করছে স্ট্রোকের আগে থেকে কোনো লক্ষণ, কোনো সিমটমস কি আছে?
স্ট্রোক কথাটা হচ্ছে কি হঠাৎ কোনো স্নায়ুজনিত ব্যাঘাত। তার মানে আগে থেকে খুব বেশি যে কিছু পূর্বাভাস আছে তা আমরা পাচ্ছি না। কেবল ইস্কেমিক স্ট্রোকের ক্ষেত্রে ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক, ওটাকেই আমরা স্ট্রোকের ধরুন একটা পূর্বাভাস অথবা মিনি স্ট্রোক বলে থাকি। যেগুলো স্ট্রোকের রিস্ক ফ্যাক্টরস গুলো আছে ওইগুলোর ব্যাপারে আমাদেরকে খুব বেশি সচেতন হতে হবে। আবার ধরুন কারুর ক্ষেত্রে হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে বলি, কারুর অনেকদিন একটা মাথা ব্যথা যার কোনো আমরা অন্য ধরনের কোনো এক্সপ্লেনেশন পাচ্ছি না, অথবা নতুন কোনো ধরনের অথবা যে ধরনের ওনার মাথা ব্যথা ছিল ইট ইজ চেঞ্জিং, অথবা ওটার মানে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওইগুলো যদি আমাদের কারুর ক্ষেত্রে হয় তাহলে আমাদেরকে একটু অ্যালার্ট হয়ে যেতে হবে। এই রোগটা নির্ণয় হয় কি করে, মানে রোগটা নির্ণয় করলে তবেই তার ট্রিটমেন্টটা শুরু করা যাবে, তো সেটা কিভাবে হবে? প্রথমে আমি বলি অ্যাকিউট ইস্কেমিক স্ট্রোকের ব্যাপারে। অ্যাকিউট ইস্কেমিক স্ট্রোকের আমাদের একটা টার্ম মনে রাখতে হবে যেটাকে বলা হয় বি ফাস্ট। বি ফাস্ট মানে হচ্ছে গিয়ে BEFAST। বি দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে ব্যালেন্স। তার মানে হঠাৎ যদি আমরা চলতে চলতে আমাদের ভারসাম্য একটু হারিয়ে ফেলি। তারপর ই হচ্ছে গিয়ে আই, ধরুন হঠাৎ আমরা কিছু সময়ের জন্য চোখে দেখতে পাচ্ছি না, অথবা মনে হচ্ছে যেন চোখের সামনে একটা কালো পর্দার মতো এসে যাচ্ছে, অথবা আমরা হঠাৎ চোখে দুটো দেখছি। এফ হচ্ছে গিয়ে ফেস, মুখের মধ্যে কোনো একটা এসিমেট্রি আমরা দেখতে পাচ্ছি, অথবা হাসিতে মনে হচ্ছে যেন একদিকটা একটু বেঁকে যাচ্ছে মুখটা, ওটা হয়ে গেল এফ। তারপর এ, বি ফাস্টের এ হচ্ছে গিয়ে আর্ম অথবা লেগ। আমরা এখানে এ দিয়ে আর্মই বোঝাচ্ছি, অথবা হঠাৎ কোনো কারুর হাত অথবা পা একটু অবশ হয়ে যাচ্ছে, অথবা উনি চালাতে পারছেন না। এস হচ্ছে গিয়ে স্পিচ, মানে আমি কথা বলতে বলতে হঠাৎ আমি কথা বলতে পারছি না, অথবা আমি তোতলাচ্ছি, অথবা কথাটা একটু স্লার্ড হয়ে যাচ্ছে। আর টি হচ্ছে গিয়ে টাইম মানে হচ্ছে গিয়ে আমরা যদি এই ধরনের কোনো সাইন সিমটমস কারোর ক্ষেত্রে দেখি তাহলে উই শুড নট ওয়েস্ট এনি টাইম, বিকজ আমরা যত টাইমটা ডিলে করব মানে স্ট্রোকটাকে ডায়াগনোসিস করতে, ততটাই আমাদের ব্রেনের সেলস গুলো ততটাই ক্ষতি হতে থাকবে। পরিসংখ্যান অনুযায়ী দেখছি যে অ্যারাউন্ড 1.8 মিলিয়ন অথবা 1.9 মিলিয়ন ব্রেন সেলস এর ড্যামেজ প্রতি মিনিটে। তার মানে একটা বিশাল একটা বড় ক্ষতি। হঠাৎ খুব প্রচন্ড মাথা ব্যথা, বমি হওয়া, অথবা কারুর আনকনশিয়াস হয়ে যাওয়া, জ্ঞান হারিয়ে ফেলা, এই তিনটে জিনিস যদি আমরা দেখি তাহলে আমরা ভাববো যে পেশেন্টের হেমোরেজিক স্ট্রোক হয়েছে, ইস্কেমিক স্ট্রোক নয়। আচ্ছা, তাহলে এবার আসি আমরা রোগ নির্ণয়, তো এইগুলো দেখে তো আমাদেরকে ডাক্তারের কাছে পৌঁছতে হবে এবং তার সঙ্গে সঙ্গে চিকিৎসাটাও শুরু করে দিতে হবে। সেটা তাহলে কি? তাহলে পেশেন্টকে অবভিয়াসলি আমাদেরকে কোনো হাসপাতালে শিফট করতে হবে, যেগুলো ভালো ওইগুলো সেন্টারে শিফট করা যেগুলো স্ট্রোক রেডি সেন্টার। প্রথম অবস্থায় আমাদেরকে একটা সিটি স্ক্যান করতে হবে। সিটি স্ক্যান কেন? সিটি স্ক্যান করলে আমরা এই যে দুটো হেমোরেজিক স্ট্রোক অথবা ইস্কেমিক স্ট্রোক, এই দুটোর ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের কোন স্ট্রোকটা হয়েছে। যদি দেখি আমাদের হেমোরেজিক স্ট্রোক হয়েছে, তা অবভিয়াসলি ওটার ট্রিটমেন্টটা আলাদা। আর আজকে আমরা যে মেইন যে জিনিসটা নিয়ে আলোচনা করছি, তাহলে আমাদেরকে সঙ্গে সঙ্গে একটা সিটি এনজিওগ্রামও করতে হবে। কেন সিটি এনজিওগ্রাম? সিটি করার উদ্দেশ্য হচ্ছে কি যে আমরা ভিতরে ব্রেনের যে কোষগুলো আছে তাতে কোন জায়গাটায় ড্যামেজ হয়েছে ওই জিনিসটাকে নির্ণয় করার জন্য। কোনো কোনো ক্ষেত্রে আমরা এমআরআই স্ক্যানও করি, এমআরআই এনজিওগ্রামও করি। দুটোর উদ্দেশ্য মোটামুটি একই। এই সিটি এনজিওগ্রামের সঙ্গে অথবা এমআরআই এনজিওগ্রামের সঙ্গে আমাদেরকে দেখতে হবে পেশেন্টের ব্লাড প্রেশার কতটুকু আছে। যদি খুব বেশি ব্লাড প্রেশার থাকে তাহলে এটাকে একটু কমিয়ে আনতে হবে। যদি তখন দেখতে হবে ওনার ইউরিয়া ক্রিয়েটিনিন কেমন আছে, ওনার ব্লাড সুগার কেমন আছে। যদি খুব বেশি ব্লাড সুগার থাকে ওটাকেও আমাদের একটু কন্ট্রোলে করতে হবে। তো এই হচ্ছে কি বেসিক স্ট্রোক নির্ণয়ের যেগুলো আমাদের ইনভেস্টিগেশনস গুলো করতে হয় ওগুলো। আচ্ছা, এর কোনো মানে এজ ফ্যাক্টর রয়েছে? মানে এই বয়স থেকে একটু অ্যালার্ট হতে হবে, 50-এর উপরে বা 50-এর নিচে অতটা অ্যালার্মিং ব্যাপার নয়, এরকম কোনো ব্যাপার আছে এজ ফ্যাক্টর? এই যে ইটস ইমিউন, কোনো এই যে স্ট্রোক হবে না এই ধরনের মনে হচ্ছে না কিছু সব এজের ক্ষেত্রে। তবে অবভিয়াসলি যাদের এইজটা একটু বেশি, ধরুন 40-এর
বেশি যারা আছেন, যাদের লাইফস্টাইল খুব বেশি ঠিক নয়, যারা হাইপারটেনসিভ, যারা ডায়াবেটিক, ওদের ক্ষেত্রে আমরা স্ট্রোকের পরিমাণ বেশি দেখি। পুরুষরা বেশি স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, মহিলারা কম। পুরুষদের ক্ষেত্রে স্ট্রোকের পরিমাণ বেশি মহিলাদের থেকে, তবে যে খুব বেশি যে ডিফারেন্স তা নয়। তাহলে ট্রিটমেন্টের কথায় যদি আমরা আসি, তাহলে ট্রিটমেন্টটা কি কি প্রসেসে হচ্ছে, তার কোনো ভাগ রয়েছে কি? ট্রিটমেন্ট ধরুন, প্রথম আমরা বলি অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকের ব্যাপারে। যে সময় পেশেন্ট ইমার্জেন্সিতে আসলেন, তখন তো আমরা একটা সিটি স্ক্যান, সিটি এনজিও দিয়ে আমরা রোগটাকে নির্ধারণ করলাম। তারপর যদি পেশেন্ট আমরা দেখি যে 4.5 ঘন্টার মধ্যে উনি ইমার্জেন্সিতে এসছেন, তখন অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা একটা টিপিএ ইনজেকশন অথবা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর বলা হয়, ওটাকে আইভি ইনজেকশনের মাধ্যমে আমরা ওই ক্লটটুকু, যে ক্লটটা একটা ব্রেনের একটা শিরাকে বন্ধ করে দিয়েছে, ওই ক্লটটুকুকে ডিসলভ করার চেষ্টা করি। কিন্তু যদি সিটি এনজিওতে আমরা দেখতে পাই যে একটা ক্লটের পরিমাণটা আর ক্লটের সাইজটা খুব বড়, যদি বড় হয় তখন আমরা ওই যে ইনজেকশনটা আছে তাতে অধিক ক্ষেত্রেই দেখতে পাই যে ওই ইনজেকশনটা ক্লটটুকুকে ডিসলভ করতে সক্ষম হয় না। তখন অল্টারনেটিভ কি আছে? তখন আমরা সময় নষ্ট না করে আফটার এই যে ইনজেকশনটার পর আমরা পেশেন্টকে ক্যাথ ল্যাবে নিয়ে যাই। আচ্ছা, ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে একটা ইনভেসিভ প্রসেস আছে যেটাকে বলা হয় মেকানিক্যাল থ্রম্বেক্টমি অথবা থ্রম্বো অ্যাসপিরেশন। ওটাকে আমরা কিভাবে করি? পেশেন্টের কুচকিতে একটা ইনজেকশন দিয়ে আমরা আর্টারির ভেতর দিয়ে বিভিন্ন ধরনের ক্যাথেটার, স্টেন্ট, তারপর সাকশন ডিভাইস ব্রেনের শিরার ভেতরে নিয়ে যাই, ব্রেনের আর্টারে নিয়ে যাই, যে আর্টারিটা ক্লট দিয়ে বন্ধ হয়ে আছে। তারপর এই জিনিসগুলোর মাধ্যমে, স্টেন্ট এবং সাকশন ডিভাইসের মাধ্যমে ক্লটটুকুকে আমরা বের করে নিয়ে আসি, যেটাকে বলা হয় মেকানিক্যাল থ্রম্বেক্টমি। সো মেকানিক্যাল থ্রম্বেক্টমিটা খুব একটা মানে ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট এই অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে। যদি ক্লটের সাইজটা বড় হয় তখন মেকানিক্যাল থ্রম্বেক্টমি দিয়ে আমরা অধিকাংশ ক্ষেত্রেই পেশেন্টকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারি, মানে একদম ব্যাক টু নরমাল লাইফ। যদি পেশেন্ট সময়ে আসেন, যদি 6 থেকে 8 ঘন্টার মধ্যে পেশেন্ট আমাদের কাছে আসেন, তাহলে অধিকাংশ ক্ষেত্রে ব্যাক টু নরমাল লাইফে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কোনো কোনো ক্ষেত্রে আমরা এই যে মেকানিক্যাল থ্রম্বেক্টমি ওটা 24 ঘন্টার আপ টু 24 ঘন্টা অবধি করতে পারি, কিন্তু সবার ক্ষেত্রে নয়। আমাদের দেখতে হবে যে পেশেন্টের কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, উনি ওই ক্রাইটেরিয়াগুলো মিট করছেন কি না। তার জন্যই আমরা ইসকেমিক স্ট্রোকের যদি আমরা বি ফাস্ট লক্ষণটা কারোর মধ্যে দেখছেন হয়, তাহলে পেশেন্টকে একদমই সময় নষ্ট না করে তৎক্ষণাৎ আপনারা কোনো স্ট্রোক রেডি সেন্টারে নিয়ে যান। স্ট্রোক নিয়ে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেই সমস্ত কিছু জানাবো অবশ্যই। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা। পতাকা চা গজব কা স্বাদ। এই ধানতেরাসে খুশি ঘরে আনো, ওরিয়েন্টের সঙ্গে আবারও জমিয়ে দীপাবলি করুন। হেভি ফ্লো আর লিকেজের টেনশন এখন আর নয়, এসে গেছে ভিজিন উইথ কমফর্ট। এটি 3 স্মার্ট লেয়ার্স হেভি ফ্লো লক করে। সাধারণ প্যাডের তুলনায় অনেক বেশি, এখন লিকেজের টেনশন আর নেই, শুধু হাইজিন কমফর্ট। উইসপার আল্ট্রার বেস্ট হেভি ফ্লো প্রোটেকশন এখন মাত্র 60 রুপিসে। ओए होए पीएनबी बर्तन क्या बनाए, पीएनबी में पकता खाना खुशियाँ लेकर आए। पीएनबी की सुनो, हमेशा हेल्थी चुनो। আপনার কেওয়াইসি আপডেট করতে হবে। ওটিপি দিন। স্প্যাম আমাদের সবার প্রবলেম, তাই না? কিন্তু যখনই কল বা এসএমএস আসে তখন আমরা একা, তাই না? না, এয়ারটেল এখন এআই এর পাওয়ারের মাধ্যমে স্প্যামারকে ব্লক করবে আর স্প্যাম কল বা এসএমএস এলে আপনাকে সতর্ক করবে। और ये धोनी की हुई जी। गजब ग्रिप,
कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ফিল্ম বিরতির পর যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি, বিশ্ব স্ট্রোক দিবসে স্ট্রোক নিয়ে নানান অজানা তথ্য এই মুহূর্তে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমরা। একবার যা স্ট্রোক ধরুন হয়ে গেছে, তিনি এখন সুস্থ আছেন, কিন্তু পরবর্তীকালে যা স্ট্রোক হবে না, সেরকম কোনো সিওরিটি আছে? আমাদেরকে জানতে হবে যে স্ট্রোকটা কিসের থেকে হয়েছে, আচ্ছা, আর ওটার মানে ঠিক ঔষধ চলছে কিনা, ওনার লাইফস্টাইলের পরিবর্তন হয়েছে কিনা, ওনার ডায়াবেটিস, স্মোকিং হ্যাবিট, অ্যালকোহল হ্যাবিট, হাইপারটেনশন, এই সবগুলো কন্ট্রোলে আছে কিনা। ইসকেমিক স্ট্রোক হওয়ার প্রধান যে কারণ হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে হার্ট থেকে হয়। হার্টের অ্যাবনর্মাল যদি কোনো রিদম থাকে, যেটাকে আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলে থাকি। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা মানে কি, হার্ট খুব দ্রুত গতিতে হার্ট আর অ্যাবনর্মাল একটা বিটিং দেখা যায়। তাতে এট্রিয়ার মধ্যে ছোট্ট ক্লট ফর্মেশনের একটা সম্ভাবনা থাকে, আর ওই ক্লটটুকু হার্টের পাম্পিংয়ের সময় ওটা ব্রেনের কোনো শিরার ভিতরে চলে যায়, গিয়ে ব্রেনের শিরাটাকে বন্ধ করে দেয়। যদি এই ধরনের এট্রিয়াল ফিব্রিলেশন থাকে, তাহলে ওই জিনিসটাকে পুরোপুরি কন্ট্রোলে আনতে হবে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আমরা পুরো হার্ট থেকে যে 4টে আর্টারি যেগুলো ব্রেনে সাপ্লাই করছে, এই 4টে শিরাকে আমরা খুব ভালোভাবে দেখে নিলাম। তাতে যদি আমরা দেখি যে হাই কোলেস্টেরল অথবা ডায়াবেটিসের জন্য শিরার মধ্যে এথেরোস্ক্লেরোসিস অথবা লিপিড প্লেক বলি আমরা, শিরার ওয়ালের মধ্যে লিপিড ডিপোজিশন হয়, কোলেস্টেরল ডিপোজিশন হয়, শিরাগুলো একটু সরু হয়ে যায় কোনো কোনো জায়গায়, তার থেকে স্ট্রোক হওয়ার চান্সেসটা হয়। এই প্লেকগুলো কি হয়, প্লেকগুলো আস্তে আস্তে বাড়ে, তারপর প্লেকের উপর একটা আলসারের সৃষ্টি হয়, ওই আলসারের উপর ছোট্ট ক্লট ফর্মেশন হয়, তারপর রক্ত যে সময় যাচ্ছে ওই শিরা দিয়ে, ওই ক্লটটুকুকে রক্তটা নিয়ে গিয়ে উপরে মাথার ভিতরে কোনো একটা জায়গায় ঠেলে দেয়, তার থেকে স্ট্রোকটা হয়। তাহলে ওই প্লেকটুকুকে আমাদেরকে চিকিৎসা করতে হবে, যাতে আমাদের ফিউচারে আর স্ট্রোক না হয়। কিভাবে আমরা চিকিৎসা করব? ধরুন প্লেক হয়ে আর্টারির ডায়ামিটারটা অ্যারাউন্ড 50%-এর মতো সরু হয়ে গেছে, ততটুকু অবধি আমরা ঔষধ দিয়েই ফার্দার স্ট্রোককে প্রিভেন্ট করতে পারি। কিন্তু যদি দেখা যায় যে 50, 60, 70%-এর মতো হয়ে যাচ্ছে, তাদেরকে স্টেন্ট অথবা এন্ডার্ট্রেক্টমির মাধ্যমে ওই যে জিনিসটা আর্টারিটা সরু হয়ে গেছে ওটাকে আবার ঠিক করে দিতে হবে। ওটাকে আমরা ক্যারোটিড স্টেন্টিং বলি অথবা ক্যারোটিড এন্ডার্ট্রেক্টমি বলি। আচ্ছা, সো এই যে আমি বিষয়গুলোর কথা বললাম, এই জিনিসগুলোর থেকে আমরা স্ট্রোককে ফার্দার প্রিভেনশন করতে পারি। আচ্ছা, এমনিতে মেডিকেশন ছাড়াও, মানে যাদের ধরুন আপনি বলছিলেন না যে হয়তো একটা পাশ মুখটা একটু অন্যরকম হয়ে গেল বা একটা হাত একটুখানি কাজ করছে না, তো সেক্ষেত্রে কি কোনো রকম অন্য কোনো থেরাপিও ইউজ করা হয়? আমাদের স্ট্রোকের ট্রিটমেন্ট দেওয়া সত্ত্বেও আমরা অনেক ক্ষেত্রেই দেখি, ধরুন পেশেন্টের একটু প্রবলেম রয়ে গেছে, অথবা একটু পায়ে উইকনেস আছে, অথবা উনি একটু কথা ঠিকইভাবে বলতে পারছেন না, তখন আমরা এই রিহ্যাবিলিটেশন অথবা ফিজিক্যাল মেডিসিনের যে থেরাপিটা, ওটা খুব বেশি ওটাতে কাজে আসে। তো তাতে বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি করা হয়, স্পিচ থেরাপি করা হয় এবং অকল থেরাপি করা হয়। এই 3টে থেরাপির মাধ্যমে উনাকে আবার আগের জায়গায় অনেক ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে আমি বলবো, ফিরিয়ে আনা সম্ভব। তাহলে ডক্টর পুরকাশ, এটাও তাহলে জানবো যে অনেকে আমরা তো শুনি যে মানে অন্যতম, ভারতবর্ষে যত রোগে মানুষের মৃত্যু হয় তার মধ্যে স্ট্রোক অন্যতম একটা। তাহলে কখন মৃত্যু হচ্ছে, মানে ঠিক টাইমে, গোল্ডেন টাইমে নিয়ে না যাওয়ার কারণে কি স্ট্রোকে মৃত্যু হচ্ছে বেশি? স্ট্রোকে দেখুন, এই যে অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকের ব্যাপারে আমি বললাম, স্ট্রোকের মৃত্যুর থেকেও ধরুন একদিকের পুরো একটা বিশাল একটা আর্টারি বন্ধ হয়ে গেল, তখন আমরা হয়তো কারোর মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে স্ট্রোকের থেকে। মৃত্যুকে এড়ানোর জন্য আরো পদ্ধতি আছে। বড় একটা স্ট্রোক হয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম, তখন সার্জারির মাধ্যমে ব্রেনটাকে একটু ডিকম্প্রেশন বলা হয়, ডিকম্প্রেসিভ হেমিক্রেনিয়েক্টমি, ওটা করে আমরা প্রাণ বাঁচাতে পারি। প্রিভেন্ট করবেন কি করে সেটা বোধহয় বেশি ইম্পর্টেন্ট, এটা নিয়ে যদি একটু বলেন। কম বয়স থেকেই আমাদের প্রিভেনশনের দিকে যাওয়া উচিত, কারণ একবার যে সময় আমরা ওই রিস্ক জোনে চলে যাব, তখন প্রিভেনশনটা যতটুকু কাজ করবে তার থেকে বেশি কাজ করবে যে সময় আপনি ওই রিস্ক জোনে নেই। তো অবভিয়াসলি
যেটা ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে কি লাইফস্টাইল পরিবর্তন। লাইফস্টাইল হচ্ছে কি আমরা যেন দিনের বেলা জেগে রাত্রেবেলা খুব বেশি না জাগি, ঘুমটা যেন আমাদের সব ঠিকঠাক হয়, এবং নিয়মিত যেন আমরা এক্সারসাইজ করি সকালে বিকেলে। আমি বলবো না যে প্রত্যেক দিনই আপনাকে এক্সারসাইজ করতে হবে, অ্যাটলিস্ট অল্টারনেটিভ ডেতে আপনি যদি এক্সারসাইজ করেন দেন অবভিয়াসলি আপনি অনেকটাই ফিট থাকতে পারবেন। 40 বছর অথবা 45 বছরের পর আমার মনে হয় নিয়মিত একটু রক্ত পরীক্ষা করে দেখে নেওয়া উচিত যে আপনার সুগার আছে কিনা, ব্লাড সুগার আছে কিনা, ব্লাডে কোলেস্টেরলের মাত্রা কতটুকু, অথবা প্রেশার ঠিক আছে কিনা। এই জিনিসগুলো বছরে একবার, বয়সটা খুব বেশি ইম্পর্টেন্ট ওখানে। ধরুন আমি বলবো ধরুন 40 যাদের বয়স বছরে একবার করলেও চলবে, যাদের বয়স 50 অথবা 55 হয়ে গেছে ওদের বছরে দুবার করা উচিত, নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আমাদের মেইন জিনিস ব্যাপারটা যে আমরা দেখতে পাচ্ছি যে লাইফস্টাইল, তারপর ফুড হ্যাবিট, জাঙ্ক ফুড অ্যাভয়েড করে ফুড হ্যাবিটটাকে একটু চেঞ্জ করা উচিত, যেগুলো হেলদি ফুড হ্যাবিটের দিকে যাওয়া উচিত, নিয়মিত এক্সারসাইজ করা উচিত। আর যদি আপনার এই ধরনের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে ওটার ঠিকভাবে ওটাকে ট্রিটমেন্টে থাকা উচিত। তাহলেই আমার মনে হয় যে আমরা স্ট্রোককে অনেক ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা স্ট্রোককে প্রিভেন্ট করতে পারবো। ডায়াবেটিস, আমাদের দেশ হচ্ছে ডায়াবেটিস ক্যাপিটাল, তো সেক্ষেত্রে আর হাইপারটেনশনের যারা সমস্যায় ভুগছেন, যারা এই সমস্যায় ভুগছেন তারা তো রিস্ক জোনে রয়েইছেন। যাদের ধরুন এই ধরনের কোনো সমস্যা নেই তারাও কি স্ট্রোকে আক্রান্ত হতে পারেন? হ্যাঁ, তারাও স্ট্রোকে আক্রান্ত হতে পারেন। একবার আগে আমি যা বললাম যে যাদের কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, যদি কেউ খুব বেশি হয়ে থাকেন, আচ্ছা, ওবিস পেশেন্টদের ক্ষেত্রে, তারপর যারা খুব বেশি স্মোক করছেন হয়, যাদের লাইফস্টাইলটা খুবই সেডেন্টারি লাইফস্টাইল, একদমই এক্সারসাইজ করছেন না, তো এই কিছু লোকেদের ক্ষেত্রে আমাদেরকে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। বাকিদের ক্ষেত্রে যে স্ট্রোক মানে একদমই ওনারা রিস্ক জোন থেকে বাইরে হচ্ছেন তাও বলা সম্ভব নয়, কারণ আমরা কোনো ক্ষেত্রে দেখি যাদের কোনো ধরনেরই কোনো আগে ফ্যামিলি হিস্ট্রি নেই, ওনাদের কোনো রিস্ক ফ্যাক্টর নেই, ডায়াবেটিস হয়নি কোনোদিনও, ওনাদের ক্ষেত্রেও স্ট্রোক হচ্ছে। তো সুতরাং আমাদেরকে এই স্ট্রোকের ব্যাপারে একটু বেশি জানতে হবে, একটু পড়তে হবে, আর কিভাবে আমরা নিজেকে এই রোগটা থেকে দূরে সরিয়ে রাখতে পারি তার জন্য অবশ্যই ওইগুলো পন্থা বেছে নিতে হবে। চিকিৎসা পদ্ধতি যখন কথা উঠছে তখন মনিটরিংটা ভীষণ জরুরি। অনেকেই আছেন যারা ওষুধপত্র খাচ্ছেন, ডক্টরের কাছে আসছেন না, ওই একই প্রেসক্রিপশন ফলো করে হয়তো ওষুধ খেয়ে যাচ্ছেন, কোথাও একটা ল্যাক থাকে এই জায়গাগুলো, তো সেইটা কতটা ইম্পর্টেন্ট? দেখুন, পেশেন্ট তো অথবা কেউ ডাক্তারের কাছে তখনই যান যখন কোনো ধরনের একটু প্রবলেম সমস্যা হচ্ছে। তা কোনো কেউ গেলেন, উনি ডাক্তারবাবুরা দেখলেন, উনি যদি ভাবছেন যে এই ধরনের কোনো সমস্যা হচ্ছে অথবা মানে ঔষধ দিলেন, ডায়াবেটিসের ক্ষেত্রে হোক অথবা হাইপারটেনশনের ক্ষেত্রে হোক, আমি বলবো যে নিজে এই ধরনের কোনো সময় আমরা দেখতে পাই যে নিজে কাউকে জিজ্ঞেস না করেই ঔষধের উনি ডোজ চেঞ্জ করে দিয়েছেন অথবা ঔষধ বন্ধ করে দিয়েছেন, কারণ অনেকদিন থেকে উনি ভালো আছেন। আমার মনে হয় এইভাবে জিনিসগুলো না করে অ্যাটলিস্ট 6 মাসে অথবা 1 বছরে একবার ডাক্তারের কাছে যাওয়া উচিত, যারা অলরেডি ডায়াবেটিস হাইপারটেনশনের জন্য ওষুধ খাচ্ছেন, আর কোনো ডাক্তারের পরামর্শ নিয়েই এই ওষুধগুলোর ডোজ অথবা ওষুধগুলোকে উনি কন্টিনিউ সিদ্ধান্ত নেওয়া উচিত। ওকে, অনেকটাই আমরা জেনে ফেলেছি, একদম যেহেতু হাতে আর সময় নেই, তাই একটাই কি মেসেজ সকলের জন্য কি বলবেন? স্ট্রোক সম্পর্কে আপনাদের সচেতন হওয়া উচিত, কারণ স্ট্রোক এমন একটি রোগ যেটা থেকে আমরা দেখতে পাই যদি ওটার ঠিকভাবে চিকিৎসা না করা হয় তাহলে পেশেন্টদের অনেক ধরনের ডেফিসিট হতে পারে, আর এই ডেফিসিট নিয়ে ওনাদের চলাটা ওনাদের ক্ষেত্রে খুবই অসুবিধার সৃষ্টি হয়। আর স্ট্রোকটা অনেক ক্ষেত্রেই প্রিভেন্টেবল, তাই আমরা যদি স্ট্রোকের সাইন সিমটমস নিয়ে জানতে পারি, ওটা নিয়ে ওয়াকিবহাল হই, তাহলে আমাদের স্ট্রোককে অধিকাংশ ক্ষেত্রেই স্ট্রোককে প্রিভেনশন করা সম্ভব হবে। স্ট্রোক যখন প্রিভেন্ট করা যায় তাহলে আমরা সেই পথেই হাঁটবো, রোগটাকে স্বাগত আমরা নিশ্চয়ই কেউই জানাবো না। আর আজকে ওয়ার্ল্ড স্ট্রোক ডেতে দাঁড়িয়ে এটাই সব থেকে বড় বার্তা যে টাইম ইজ দ্য ব্রেন, যে কথা বারবার করে স্যার উল্লেখ করছিলেন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। ডক্টর পুরকায়স্থ, অনেক আমাদের সময় দেওয়ার জন্য নমস্কার। অন্যান্য সব খবরের জন্য আপনি দেখতে থাকুন জি 24 ঘন্টা। सफेद 500 ग्राम मात्र 35 টাকায়।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। কোথাও জুতোর ছাপ, কোথাও চায়ের দাগ, আর রান্নাঘরে ছকের ছিটে। কিসে যাবে রে সিলিন্ডারের নিচে এই লোহারি যে ছোপ, সাদা মার্বেলে হোলির প্রকোপ। এই দেশি দাগের জন্য সাধারণ ফিনাইল নয়, পবিত্র গোমূত্র দিয়ে তৈরি পতঞ্জলি গোনাইল আপন করুন। আরো 10 টাকা। কি জন্যে? আর হলুদের মাত্র 10 টাকায় নতুন এরিয়াল পারফেক্ট ওয়াশ, হলুদের মতো জেদি দাগও তুলে দেয় মাত্র 10 টাকায়। जुबान पान मसाला विशेष हैप्पी धनतेरस, हर जुबान की पसंद। আমার ত্বক যেন কবিতা, কারণ ওর চিরসাথী ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। কবিতার মতো ত্বক জাগায় মনে নতুন সুর। বি সরকার জহুরির ধনতেরাস ধামাকা, প্রতি গ্রাম সোনার গহনায় ফ্ল্যাট 250 টাকা ছাড়, সঙ্গে মজুরির উপর 20% পর্যন্ত ছাড়, কেনাকাটায় গোল্ড কয়েন ফ্রি। বি সরকার জহুরি। প্রতিটি ঘর কিছু বলে, বলতে পারে ছাদ কার আকাশ ছোঁয়ার স্বাদ, রং বলে কার কোন পৃথিবী, ভালোবাসায় কে ঘর সাজায়, স্বপ্নগুলো জুড়ে জুড়ে কখন বাড়ি পাল্টে যায় নিজের ঘরে। এশিয়ান পেইন্টস, প্রতিটি ঘর কিছু বলে। গোপাল, যার মধ্যে আজও আছে সেই গুণ, সেই স্বাদ আর সেই নাম গোপাল বিশেষ। এতে কিছু ব্যাপার আছে। नमस्ते। अगस्त 2014 से अगस्त 2018 तक डॉक्टर सुभाष चंद्र शो में आप सबका बहुत प्यार मिला। हर शो को 2.5 करोड़ लोग पीक पर देखने लगे थे। 80 लाख के करीब हमें ईमेल्स उस समय मिली, और इन 6 वर्षों में आप भूले नहीं। आपने लगातार इसकी डिमांड आप लोग करते रहे, इसलिए इस शो को दोबारा आरंभ कर रहे हैं। आइए मिलते हैं सुभाष चंद्र शो में जल्द ही जी नेटवर्क के सभी चैनल्स पर। আপনার শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং পড়ুয়াদের সুভাষ চন্দ্র শো এর সঙ্গে জুড়তে আমন্ত্রণ পাঠান। ইমেল করুন জুহি ঝাঁকে योर सारथी @search.or.in। सच सुभाष चंद्र शो। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। আরজি করে নিয়োগ দুর্নীতি তদন্ত হাইকোর্টে প্রথম রিপোর্ট জমা সিবিআই এর। হাউস স্টাফ নিয়োগে দুর্নীতির প্রমাণ, রিপোর্টে লক্ষাধিক টাকার ভুয়ো বিল, খবর সিবিআই সূত্রে। জুনিয়র চিকিৎসকদের 2 সংগঠনের চাপান উত্তর তুঙ্গে। আন্দোলনের অর্থের জোগান নিয়ে তদন্তের দাবি নয়া সংগঠনের। ইমেলের জবাব দেবেন মুখ্য সচিব, পাল্টা কুৎসার অভিযোগ অনিকেতদের। খাস কলকাতায় ফের দুষ্কৃতী দৌরাত্ম, নারকেল ডাঙ্গা এলো পাথারি কোপে গুরুতর জখম যুবক। 6 থেকে 7 রাউন্ড গুলি চালানোর অভিযোগ পরিবারের। আক্রান্ত যুবক হাসপাতালে, অভিযুক্তদের খোঁজে পুলিশ। ওজন মন্তব্য বিতর্কে মুখ খুললেন